হ্যালো, আসসালামু আলাইকুম জুনিয়র্স। ওয়েলকাম টু সায়েন্স ভাই ইউটিউব চ্যানেল। তো আগের ক্লাসে আমরা কি পড়ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির ভেক্টর থেকে যেসব কোয়েশ্চেন আসছিল ওইটা সলভ করছিলাম। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির এই কিছুদিন আগে যে 25-26 সেশনের যে পরীক্ষাটা হলো ক ইউনিটের, ওটার ফিজিক্স কোয়েশ্চেনটা দেখব। তো এই ভিডিওটা যেহেতু বড় না হয়ে যায়, এই জন্য আমরা এটাকে দুই পার্টে ভাগ করছি। 15টা এমসিকিউ আছে, তো আমরা দুই অর্ধেক করে পড়বো। এটা আমাদের ফার্স্ট ক্লাস এই 25-26 সেশনে ক ইউনিটের কোয়েশ্চেন সলভের। তো এটা হচ্ছে পার্ট 1। তো চলো আমরা সলভ করি ফিজিক্সের কোয়েশ্চেনগুলো। তো দেখো এখানে কি বলছে। ফার্স্ট কোয়েশ্চেনে বলছে যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটার মডুলাস ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটার মডুলাসের সমান হয়, তবে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। কি বলছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মডুলাসের মান যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মডুলাসের মানের সমান হয়, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। আসো আমরা এই ম্যাথটা সলভ করি। এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটার মডুলাসের মান, এ ভেক্টর আর বি ভেক্টর এটা মডুলাসের মানে সমান। তো উভয় সাইডে যেহেতু মডুলাস আছে, তো এটা একটু জটিল হয়ে যায়, এজন্য আমরা উভয় সাইডে একটা স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা মডুলাসের উপর স্কোয়ার ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটার মডুলাসের উপর স্কোয়ার। এখন মডুলাসের উপর স্কোয়ার মানে কি বোঝায় জানো? এই ধরো যদি একটা এক্স ভেক্টর হয়, এক্স ভেক্টরে যদি মডুলাস হয়, এই মডুলাসটা যদি আমরা সরাতে যাই, এটার জন্য যদি একটা স্কোয়ার দিই, তাহলে এটা আমাদের বোঝায় এক্স ভেক্টর ইন্টু এক্স ভেক্টরের ডট গুণফল। ওটা আলটিমেটলি কি হয়, এক্স আর এক্স যেহেতু সেম, তাহলে এক্স আর এক্সের ডট গুণফল নর্মাল যদি এ বি এই দুইটা ডট গুণফল হয়, তাহলে কি হয় এ বি কস থিটা। এক্স আর এক্স যেহেতু সেম, তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 0, তাহলে কি হয় এক্স ইন্টু কস 0 ডিগ্রি। তাহলে আসে কি এক্স ইন্টু 1, তাহলে কি আসে এক্স স্কোয়ার। তো আমরা এটাও সেমভাবে সলভ করব। এটা কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর মডুলাসের উপর স্কোয়ার, এখানে কি এই স্কোয়ারটা সরাতে এক্স ভেক্টর ডট এক্স ভেক্টর, তাহলে এখানে কি হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট গুণফল এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো এটাকে আমরা কি লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর সাথে ডট গুণফল কী হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু কী হবে, এটার ক্ষেত্রেও সেম এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটার সাথে আবার কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এই লাইনটা গেল। এবার কি করব আমরা, এবার গুণ দেবো এটার সাথে এটা এ ভেক্টর ইন্টু এ ভেক্টর, তাহলে কি এ ভেক্টর ডট এ ভেক্টর, আবার এই এ ভেক্টরের সাথে এই বি ভেক্টর, তাহলে কি হয় প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর। এবার কি এই বি ভেক্টরের সাথে এ ভেক্টর, তাহলে কি হয় এ ভেক্টর ডট বি ভেক্টর, আবার কি এই বি ভেক্টরের সাথে এই বি ভেক্টর, তাহলে কি আসে প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু কি এই যে এ ভেক্টরের সাথে এ ভেক্টর ডট এ ভেক্টর, এই এ ভেক্টরের সাথে এই মাইনাস বি ভেক্টর, তাহলে কি আসে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, আবার এই মাইনাস বি ভেক্টরের সাথে এই এ ভেক্টর, তাহলে কি আসে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, আবার এই বি মাইনাস বি ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টর, তাহলে মাইনাসে প্লাস, তাহলে বি ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এই যে আবার বলছি এ আর এ যেহেতু সেম, তাহলে এদের ডট গুণফল কী হবে এ কস থিটা। বা এটা দেখো আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, দেখো এই সাইডে এটা আছে আবার এই সাইডে এটা আছে, তাহলে এই দুইটা কী হবে প্লাস, এইদিকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে কি এইটা আর এটা কাটাকাটি চলে যায়। আবার দেখো এই যে প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর এদিকেও আছে, প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর এদিকেও আছে, সো এইটা আর এটা আমাদের কী হয়ে যায় কাটাকাটি চলে যায়, থাকে কি শুধু আলটিমেটলি এইটুক থাকে। তাহলে কি আসে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে 2 এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এদিকে কে থাকে এই যে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর আর এই যে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে কি আছে -2 এ ভেক্টর ডট বি ভেক্টর। এই দেখো এই সাইডের 2 আর এই সাইডের 2 আমাদের কাটা চলে যায়, তাহলে কে থাকে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর। আচ্ছা এটাকে যদি আমরা এইদিকে নিয়ে যাই, তাহলে কি থাকে এ ভেক্টর ডট বি ভেক্টর এদিকে আর এইদিকে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, এদিকে যদি কি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে কি থাকে এ ভেক্টর ডট বি ভেক্টর
প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু কি 0। তাহলে কি আসে 2a ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0। এখন দেখো 2টাকে আমি এই 0 নিচে নিয়ে যাই, 0কে যা দিয়ে ভাগ দিই ওটা কি আসে 0 হয়ে যায়, 0 ভাগ 2, তাহলে ইকুয়ালস টু কি 0ই আসবে। তাহলে কি হয় এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু কত আসে 0। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর কী হবে এ বি কস থিটা ইকুয়ালস টু 0। এখন দেখো এ আর বি এদের কিন্তু একটা মান আছে, এই এ ভেক্টরের যে মানটা এই মানটা নট ইকুয়ালস টু 0, কারণ কি এদের একটা মান আছে, ভেক্টর তার ভেক্টর যদি 0ই হয়ে যায়, ভেক্টর মানে 0 হয়ে যায় তাহলে তো নাল ভেক্টর, মানে ভেক্টরটা এক্সিস্টই করে না। আবার বি ভেক্টর এটারও যদি আমি মডুলাস করি এর মানও তো 0 হবে না, কারণ এর একটা মান আছে, কারণ এর তো নাল ভেক্টর না। তাহলে এদের যেহেতু একটা মান আছে তাহলে এটাকে যদি আমি 0-র নিচে ভাগ দিয়ে দিই তাহলে তো কোনো সমস্যা নেই আমার, কারণ আমি 0-র নিচে যে মানকে দেবো ওটা ভাগ করলে 0ই চলে আসবে। তাহলে কি লিখতে পারি আমরা cos θ ইকুয়ালস টু 0 ডিভাইডেড বাই এ বি, এটা আলটিমেটলি কি 0ই আসবে। তাহলে কি হয় cos θ ইকুয়ালস টু 0। আবার যদি দেখো আমি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি আসে, অতএব বা এই যে এটা দিই থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 0। তাহলে cos ইনভার্স 0 কত হবে থিটা ইকুয়ালস টু তাহলে 90 ডিগ্রি। তাহলে এটাই কি আমার অ্যান্সার। একটা ইজি কোয়েশ্চেন ছিল, আমি এই কোয়েশ্চেনটা আসলে পরীক্ষা হলে অনেক তোমরা ঠান্ডা মাথায় করলে খুবই কম সময় লাগবে, আমি তোমাদের খুবই ভালো মতো বোঝানোর জন্য একটু ম্যাসিভভাবে করালাম যাতে তোমাদের বুঝতে না সমস্যা হয়, এই জন্য একটু টাইম লাগছে, বাট পরীক্ষা হলে তোমরা দেখবে খুব ইজিলি মানে অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারো। তো এটা অ্যান্সার কত হবে, এই দেখো সি নাম্বার অপশানে 90 ডিগ্রিতে আছে, এটা হবে আমাদের অ্যান্সার। চলো এবার আমরা সেকেন্ড ম্যাথটা সলভ করি। সেকেন্ড ম্যাথটা কি বলছে দেখো, m1 ও m2 ভরের দুটি বস্তুর উপর একটি নির্দিষ্ট বল F প্রয়োগ করা হলে যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার ও 3.30 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হলে m2 - m1 ভরের বস্তুর উপর একই বল F প্রয়োগের ফলে ত্বরণ কত হবে। আসলে প্রশ্নটা ভালো মতো পড়ি। m1 এই যে m1 কি বলছে, এই m1 এবং m2 ভরের দুটি বস্তুর উপর একটি নির্দিষ্ট বল F প্রয়োগ করা হলে, মানে m1 এবং m2 এই দুইটা ভরের বস্তুর উপরে কি F পরিমাণ বল প্রয়োগ করছে। F হলে m1 ভরের বস্তুর ত্বরণ কত হয়েছে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর m2 ভরের বস্তুর কত ত্বরণ হয়েছে 3.30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আসলে আমরা ফার্স্ট পার্টটুক দেখি। আমরা কি জানি বল F সমান কি ma, এই সূত্রটাই মেন কাজে লাগবে এখানে। এখন বল যেহেতু দুইটা বস্তুর ক্ষেত্রে সেম, তাই দুইটার ক্ষেত্রে বল Fই হবে। তো প্রথমটার আমাদের কি ভর m1 আর এটার উপর বল প্রয়োগ করা হয়েছে কি F, ফলে ত্বরণ কত হয়েছে এটা আমরা a1 ধরে নেই, ঠিক আছে। তাহলে F সমান আমরা কি জানি F ইকুয়ালস টু ma, তাহলে প্রথম বস্তুর উপর F বল প্রয়োগ করছে সেকেন্ড বস্তুর উপর, তাই দুইটার ক্ষেত্রে F সেম। আর এটা কোন প্রথম বস্তুর উপর, তাহলে m1 প্রথম বস্তুর উপর ত্বরণ কত a1, তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি F ইকুয়ালস টু m1 ইনটু a1 এর মান কত এই যে 12 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে 12, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি F ইকুয়ালস টু 12 m1, এটাকে আমরা ধরি 1 নম্বর সমীকরণ। সেকেন্ড বস্তুর ক্ষেত্রেও কি m2 ভরের বস্তু F পরিমাণ বল প্রয়োগ করছে, ত্বরণ ধরে নিছি আমরা a2, তাহলে F ইকুয়ালস টু কি লেখা যায় m2 a2, তাহলে F সমান কি m2 এর মান আমরা জানি না, m2 হবে ইনটু কত 3.30, ওকে। তাহলে F সমান কি লিখতে পারি আমরা 3.30 m2, তাহলে এটাকে আমরা ধরি তৃতীয় সমীকরণ। লাস্টলি কি বলছে দেখো, m2 - m1 ভরের বস্তুর উপর একই বল F প্রয়োগ করলে, মানে সেম পরিমাণ আমি বলটা m2 - m1 ভরের একটা বস্তুর উপর প্রয়োগ করলে ত্বরণ কত হবে। তো আমরা থার্ড বস্তুটার ভর কত m2 - m1, এর উপর বল প্রয়োগ করছি সেম F এবং এটা ত্বরণ ধরে নেই আমরা a3, তাহলে আমাদের সূত্র ফলালে কি হবে F ইকুয়ালস টু m2 - m1 ইনটু কি a3, a3 তে আমাদের বের করতে হবে, এটাকে আমরা কি ধরব 3 নম্বর সমীকরণ। এখন আমার এই কোশ্চেনটা দেখো, কোশ্চেনের মধ্যে কি নিচে m2 - m1 আছে
আর উপরে m1 ইন্টু 12 বা 3.30 ইন্টু m1। তো আমার সম্পর্ক দেখাতে হবে, সম্পর্ক হবে হয় এইটা আর এটার মধ্যে, অথবা এই সেকেন্ড সমীকরণ বা তৃতীয় সমীকরণের ক্ষেত্রে। এখন তিনটার ক্ষেত্রে যেহেতু আমার এফ এর মান সমান, তাহলে কি আমরা লিখতে পারি না 1 নম্বর সমীকরণ ইকুয়ালস টু 2 নম্বর সমীকরণ ইকুয়ালস টু 3 নম্বর সমীকরণ? তাহলে আমরা কি এটা লিখতে পারি না 12m1 ইকুয়ালস টু 3.30 m2 ইকুয়ালস টু m2 মাইনাস m1 ইন্টু a3। ঠিক আছে, তাহলে আমার যেহেতু সম্পর্ক বের করতে হবে, তাহলে এটার সাথে এটার একটা সম্পর্ক বের করে দেখি, আবার এটার সাথে এটা, যেটা অ্যান্সারে মেলে। তাহলে কি লিখতে পারি আমরা 12m1 ইকুয়ালস টু m2 মাইনাস m1 ইন্টু a3। আমার কি বের করতে বলছো? m2 মাইনাস m1 ভরের উপর যদি f বল প্রয়োগ করি তাহলে ত্বরণ কত হবে? তাহলে ত্বরণটা আমরা কি ধরে নিয়েছি? এই a3। তাহলে a3 এর মান আমরা বের করবো। a3 ইকুয়ালস টু 12m1 ডিভাইডেড বাই m2 মাইনাস m1। এর কি কোনো অপশনে আছে? চলো আমরা চেক করি। এই দেখো m1 ইন্টু 12, ওকে m1 ইন্টু 12 আর m2 মাইনাস m1, m2 মাইনাস m1, এই তো। তাহলে দেখো এটাই হবে আমাদের অ্যান্সার। এখন বাকি তিনটে অ্যান্সার হবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? আসলে আমরা এটার সাথেও চেক করে দেখি। 3.30 m2 ইকুয়ালস টু কি m2 মাইনাস m1 ইন্টু a3। তাহলে a3 বের করবো। a3 ইকুয়ালস টু কত? 3.30 m2 ডিভাইড বাই কত? m2 মাইনাস m1। এটি কোথাও আছে? 3.30 ইন্টু m1, এখানে কি আছে? m2, তাহলে হবে না। 3.30 ইন্টু m2, 3.30 ইন্টু m2 এখানে আছে, কিন্তু দেখো এখানে m1 মাইনাস m2 দেওয়া, আর এখানে m2 মাইনাস m1, তাহলে এটাও হবে না, এটাও হবে না। আর m2 ইন্টু 12, তাহলে এখানে কি m2 ইন্টু 12 আসছে না, এখানে 12 ইন্টু m1 আসছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আমার এইটা। এটা কি আমার অ্যান্সার? অথবা যদি এটা অপশনে থাকতো তাহলে এটা অ্যান্সার হতো, কিন্তু এটা তো অপশনে নাই। তাহলে অ্যান্সার আমার কোনটা হবে? এ নাম্বার। এই তিনটা হবে না। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আসো আমরা এবার থার্ড ম্যাথটা সলভ করি। থার্ড ম্যাথে কি বলছে দেখো, একটি বস্তু ভূমির সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ বিন্দুতে বস্তুর গতিশক্তি কত হবে? একটি বস্তু ভূমির সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। ধরো এটা হচ্ছে আমার ভূমি, ভূমির সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। সো এটা একটা প্রাসের কনসেপ্ট চলে আসতেছে। এই ধরো প্রাসটা আমাদের এখানে এসে শেষ হলো, 45 ডিগ্রি কোণে এটাকে নিক্ষেপ করা হয়েছে। তো বস্তুটাকে যখন আমি, এই ধরো এখানে বস্তুটা আছে, বস্তুটাকে যখন আমি নিক্ষেপ করব, তো ওকে একটা বেগ দিয়ে আমি নিক্ষেপ করব। তো আদি বেগ, এই যে যে জায়গায় আমি নিক্ষেপ করছি, তাহলে ধরো আমি ভি নট বেগ দিয়ে যদি ওকে নিক্ষেপ করি, আবার এই জায়গায় এসে বস্তুটা ধরো পড়ে গেল। আবার এর একটা সর্বোচ্চ বিন্দু আছে, মানে সর্বোচ্চ যে উচ্চতায় যে আবার নিচের দিকে ব্যাক করা শুরু করবে। ধরো এখান থেকে আসলো, এই জায়গাটা হইতেছে আমার সর্বোচ্চ বিন্দু, আবার নিচে নামা শুরু করলো। তো এই জায়গাটা হচ্ছে আমার সর্বোচ্চ বিন্দু। এখন এটাকে যেহেতু ভূমির সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করছে, তাহলে আমরা ভেক্টর বিভাজন সম্পর্কে আমরা জানি যে এই বেগের তাহলে একটা অনুভূমিক উপাংশ থাকবে, আবার এর একটা উলম্ব উপাংশ থাকবে। তো ভূমির সাথে যেহেতু 45 ডিগ্রি কোণ পূর্ণ করছে, তাহলে এই অনুভূমিক দিকে একটা উপাংশ থাকবে, আবার উলম্ব দিকে একটা উপাংশ থাকবে। তো যার সাথে কোণ আছে তার সাথে কস, তাহলে এর এই ভূমি বরাবর উপাংশটা কি হবে? ভি নট কস থিটা বা কস 45 ডিগ্রি। আবার এর উলম্ব বরাবর কে থাকবে? ভি নট সাইন 45 ডিগ্রি। এখন দেখো এই সর্বোচ্চ বিন্দুতে এর আবার বেগ লাগবে, কারণ কি বলছে আমার সর্বোচ্চ বিন্দুতে বস্তুটার গতিশক্তি বের করতে হবে। এই ফার্স্ট পয়েন্টে আমার গতিশক্তি কি হবে? গতিশক্তিকে ধর ই নট ধরি, কারণ এটা প্রথম। ই নট সমান কি হবে? হাফ এম আদি ভেক্টর যেহেতু ভি নট, তাহলে ভি নট এর উপর স্কয়ার। এটা হচ্ছে আমার প্রাথমিক গতিশক্তি, বা যখন নিক্ষেপ করবো ওই সময়কার গতিশক্তি। এখন বস্তুটা যখন আস্তে আস্তে উপরের দিকে নিক্ষেপ করবে, এর যে উলম্ব বরাবর যে বেগটা আস্তে আস্তে কমতে থাকবে না? কিভাবে কমবে? দেখো আমরা যখন কোনো একটা বলকে উপরের দিকে ছুঁড়ে মারি, তো সর্বোচ্চ বিন্দুতে যে কি ওর বেগটা শূন্য হয়ে যায়। বেগটা শূন্য হওয়ার কারণে তো আবার নিচের দিকে পড়তে থাকে। উপরে ছুঁড়ে মারলাম, আবার উপর থেকে নিচে মানে উপরে সর্বোচ্চ বিন্দুতে যাওয়া থেমে যাবে, কারণ কি বেগটা শূন্য হয়ে যাবে। এরপর নিচে আবার নামা শুরু করবে। কেন কেন এটা উপরে যে আবার মানে বেগটা শূন্য হবে? কারণ কি অভিকর্ষ ত্বরণটা কি অনুভূমিক বরাবর কাজ করে নাকি উলম্ব বরাবর কাজ করে? আমাদের যে অভিকর্ষ ত্বরণটা বা অভিকর্ষ যে বলটা, এটা তো শুধু উলম্ব বরাবর কাজ করে বা উপর নিচে।
আমাদের তো এটা অনুভূমিক বরাবর কাজ করে না। যেহেতু এই বলটা আমার অনুভূমিক বরাবর কাজ করতেছে না, শুধুমাত্র উলম্ব বরাবর কাজ করতেছে, তাহলে এখানে একটা বলের কারণে যে একটা ত্বরণ হবে, ত্বরণের কারণে কি এই বেগটা আস্তে আস্তে কমতে থাকবে বা বাধা দিচ্ছে একে, একে তো একটা বাধা দিচ্ছে, বাধা দেওয়ার কারণে আমাদের কি হয়, এই জিনিসটা এটা আস্তে আস্তে যখন এই সর্বোচ্চ উচ্চতায় আসে, সর্বোচ্চ উচ্চতায় আসে, এটা কি হয়ে যায়, একদম জিরো হয়ে যায়। কিন্তু অনুভূমিক বরাবর যেহেতু আমার এই বেগটা, মানে অনুভূমিক বরাবর যেহেতু আমার অভিকর্ষজ বলটা কাজ করতেছে না, তাহলে অনুভূমিক বরাবর আমার বেগটা কিন্তু শূন্য হয় না। অনুভূমিক বরাবর এই যে এখানে এর যে অনুভূমিক বরাবর যে ভি নট কস 45 ডিগ্রি এই উপাংশটা ছিল, এই জিনিসটা এই বিন্দুতেও কি ভি নট কস 45 ডিগ্রি হবে। আর এটার কারণে তো বস্তুটা এইদিকে যাইতেছে। এটার কারণে তো এই বস্তুটা এদিকে যাইতেছে। তো আমার এই বিন্দুতে যে অনুভূমিক বরাবর উপাংশ ছিল, এটাও ভি নট কস 45 ডিগ্রি। আবার এই সর্বোচ্চ বিন্দুতে যে আমার এই ভি নট কস 45 ডিগ্রি, এখানেও এই সেম বেগটাই থাকবে। তো এই সর্বোচ্চ বিন্দুতে যেহেতু আমার অনুভূমিক উপাংশ মানে এই বেগটা হবে ভি নট কস 45 ডিগ্রি, তাহলে আমার এখানে এই সর্বোচ্চ বিন্দুতে ই হচ্ছে ম্যাক্স লিখি, ই হাইট ম্যাক্স, এই বিন্দুতে আমার গতিশক্তি কি হবে, হাফ এম ইন্টু, এটাকে আমরা ধরো ভি ধরি, এটাকে ভি ধরে নিই, ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি এর মান কি, ভি নট কস 45 ডিগ্রি, ঠিক আছে, এর উপর কি স্কোয়ার, বা হাফ ইন্টু এম ইন্টু ভি নট কস 45 এর ডিগ্রির মান কত, 1/√2, এর উপর কি স্কোয়ার, তাহলে কি হাফ ইন্টু এম ইন্টু ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই √2 এর উপর স্কোয়ার করলে কি আসে 2, তাহলে এটাকে যদি আমরা দেখো এদিকে নিয়ে যাই, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি নট স্কোয়ার ইন্টু ওই হাফটাকে আমরা এইভাবে রাখি, তাহলে কি হয় এখানে দেখো তো, হাফ এম ভি নট স্কোয়ার ইন্টু হাফ, এই হাফ এম ভি নট স্কোয়ার এই জিনিসটাই কি আবার আমাদের কি এই ই নট না, তাহলে এটাকে কি আমরা ই নট লিখতে পারি না, ই নট ইন্টু হাফ, বা এটাকে কি লিখতে পারি, ই নট ডিভাইডেড বাই 2, তাহলে আমার কি হবে, আমাদের যে ভূমি, যে আমরা যখন প্রথমে যে আমাদের গতিশক্তিটা ছিল যেটাকে আমরা ই নট ধরে নিছি, তাহলে এটা হচ্ছে আমার কি, যখন আমি এটাকে ছুঁড়ে মারছি তখন আমার প্রাথমিক গতিশক্তিটা কত ছিল, ই নট, কিন্তু যখন সর্বোচ্চ বিন্দুতে গেছে তখন আমার গতিশক্তিটা কি হয়েছে, ই নট বাই 2, মানে ওই প্রথমে যে সময় আমি নিক্ষেপ করছিলাম ওর গতিশক্তি অর্ধেক হয়ে গেছে, তাহলে আমার অ্যান্সারটা কি হবে, ই নট বাই 2, আমি ই নট এখানে ই নট ধরে নিছি, এখানে ওরা ই ধরে নিছে, মানে প্রাথমিক অবস্থায় যে গতিশক্তিটা, তো অ্যান্সারটা কি হবে, ই নট বাই 2, বা এটার জন্য কি হবে ই বাই 2, তো আমার অ্যান্সার কি হবে ই বাই 2, এটাই আমার কি অ্যান্সার। আশা করছি এই ম্যাথটা বুঝতে পারছো। আসলে এবার আমরা ফোর্থ ম্যাথটা সলভ করি। ফোর্থ ম্যাথে কি বলছে, এম ভরের একটি বস্তু, এম ভরের একটি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় পৃথিবীর চারপাশে ঘুরে, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ কি আর, যদি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি হয় তবে উপগ্রহটির কক্ষপথে বেগ কত, সেটা আমরা সলভ করি। এই ম্যাথটা সলভের জন্য আমাদের দুইটা সূত্র লাগবে। আমরা উপগ্রহের বেগের সূত্র কি জানি, ভি সমান √gm ডিভাইডেড বাই আর প্লাস এক্স, যেটা কি, এটা হচ্ছে কি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটা কি পৃথিবীর ভর, এটা কি, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা কি উপগ্রহটাকে আমরা বা উপগ্রহটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে যত উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে সেটা। আর আরেকটা সূত্র যেটা লাগবে, জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার, যেখানে এটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ, এটা মহাকর্ষীয় ধ্রুবক সার্বজনীন, এটা পৃথিবীর ভর, এটা কি পৃথিবীর ব্যাসার্ধ। তো এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, যে আড়াআড়ি গুণ দিয়ে দিই, জি আর স্কোয়ার ইকুয়ালস টু জিএম, লিখতে পারি, এটা লিখলাম। এখন আমরা এই কোশ্চেনটা দেখে সামনের দিকে আগাচ্ছি, যেহেতু এটাকে এইভাবে রাখছে, তাহলে আমরা এটাকে এইভাবে কনভার্ট করি, তাহলে এখান থেকে কি আমরা এটা লিখতে পারি না, ভি ইকুয়ালস টু যেহেতু √gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ, তাহলে এই জিএমটাকে আমরা জি আর স্কোয়ার দ্বারা রিপ্লেস করে ফেলি, তাহলে ভি ইকুয়ালস টু কত, √gm এর জায়গা জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখন এখানে যেহেতু পৃথিবী থেকে এক্স উচ্চতা বলছে, তাহলে আমরা এইচ এর জায়গা এখানে কি এক্স বসাই দিই, তাহলে ভি সমান কি হবে, √জি আর স্কোয়ার ডিভাইডেড বাই
আর প্লাস এক্স। ঠিক আছে, জি কি পৃথিবীর ত্বরণ, এই যে এখানে জি দিয়ে দিছে, এক্স উচ্চতায় প্রদক্ষিণ করতেছে, এই যে এক্স, আর কি আর ব্যাসার্ধ বলে দিছে, তাহলে সবই ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের, ভি ইকুয়ালস টু রুট ওভার জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এক্স। এখন এটা দেখে অপশনে আছে নাকি, রুট ওভার জি এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা নাই, জি আর স্কোয়ার ডিভাইড বাই আর মাইনাস এক্স, এটাও নেই, আর প্লাস এক্স হবে আমাদের, আর মাইনাস এক্স জি এক্স বাই, এটাও হবে না, জি আর স্কোয়ার বা আর প্লাস এক্স স্কোয়ার। তাহলে কি আমাদের অ্যান্সার অপশনে নেই। সো এই কোয়েশ্চেনটার অ্যান্সার অপশনে নেই, সো এটা নো অ্যান্সার। অনেকে তো ধরো এই কোয়েশ্চেনটা অ্যান্সার নাই দেখে বারবার এটা হচ্ছে ট্রাই করতে থাকে, কিন্তু এই যে দেখে মেলা না, টাইম ওয়েস্ট হয় অনেক বেশি। সো একটা কোয়েশ্চেন যদি কখনো না মেলে তাহলে কি করবা তোমরা, একবার দেখবা, হাইস্ট গেলে দুইবার, এর বেশি দেখবা না, কারণ এটার ক্ষেত্রে অনেক বেশি টাইম কনজিউম হয়, পরে তুমি অন্য কোয়েশ্চেনে অ্যান্সার করতে পারো না। সো এটা একটা প্রবলেম হয়ে যায়, পরে তুমি টাইম কভার করতে পারবে না। সো একটা কোয়েশ্চেন যদি অ্যান্সার না মেলে একবার, হাইস্ট গেলে দুইবার তুমি চেক করবা, যাতে তোমার টাইমটা কনজিউম না হয়ে গেছে। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে, ভি ইকুয়ালস টু রুট ওভার জি আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এক্স, এটাই অ্যান্সার। চলো এবার আমরা ফিফথ ম্যাথটা সলভ করি। কি বলছে, এল দৈর্ঘ্য ও এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি সিলিন্ডার আকৃতি তারের উপাদানের ইয়ং-এর গুণাঙ্ক ও পীড়ন যথাক্রমে ওয়াই ও এস হলে তারটিতে সঞ্চিত মোট স্থিতিস্থাপক শক্তি কত হবে। তো এখানে ইয়ং-এর গুণাঙ্ক কি বলে দিছে আমাকে, ওয়াই, আর পীড়ন কি বলে দিছে, এস। চাইছে কি তারটিতে সঞ্চিত মোট স্থিতিস্থাপক শক্তি কত। তো স্থিতিস্থাপক শক্তি বা কৃতকাজের আমরা একটা সূত্র পড়ছি না, যে ডাব্লু, যে এল দৈর্ঘ্যের ও এ প্রস্থচ্ছেদে তারকে যদি আমরা এল পরিমাণ প্রসারিত করতে যাই, তাহলে আমার কৃতকাজ ডাব্লু সমান কী ছিল, ডাব্লু ইকুয়ালস টু হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই এল। ডাব্লুটা কি কৃতকাজ, ওয়াই কি আমার ইয়ং-এর গুণাঙ্ক, এটা কি আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা কি আমার তার কতটুকু প্রসারিত হয়েছে, আর এটা কি আমার তারের দৈর্ঘ্য। কিন্তু আমার এখানে এই জিনিসটা আমার ইউজ করব না, কারণ এখানে দেখো পীড়ন বলছে, আবার আমরা আসলে এই কোশ্চেনের অপশন দেখে চুজ করব কোন ওয়েতে আমরা আগাবো। তো এখানে দেখো এস দিয়ে দিছে, এই যে দেখো সবগুলোতে এস, তো আমরা এই সূত্রটা ইউজ করব না এখানে, বা এটা আমার কাজেও লাগবে না। আমরা কোনটা ইউজ করবো, আরেকটা ছিল সূত্র ছিল না, যে একক আয়তনে সঞ্চিত শক্তি ইকুয়ালস টু সঞ্চিত শক্তি বা কৃতকাজ ইকুয়ালস টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা কি আমার একক আয়তনে সঞ্চিত শক্তি অথবা কৃতকাজ। এখন এটা তো একক আয়তন না, দেখো এখানে এল দৈর্ঘ্য আবার এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দিছে, তাহলে কি আমার এর একটা আয়তন থাকবে না। আয়তন সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, অথবা ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। এখন দেখো এই যে এখানে ক্ষেত্রফল এ দেওয়া আছে, আবার দৈর্ঘ্য এখানে এল দেওয়া আছে, তাহলে আমার এটার আয়তন কি হবে, ভি ইকুয়ালস টু এ ইন্টু এল। তাহলে একক আয়তনের জন্য যদি আমার সঞ্চিত কৃতকাজ বা শক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি হয়, তাহলে আমার ভি আয়তনে সঞ্চিত শক্তি বা কৃতকাজ, এটা কী হবে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আমার এই আয়তন। একক আয়তনের ক্ষেত্রে যেহেতু আয়তন 1, তাহলে এর সাথে 1 গুণ দিলেও যা, না দিলেও তাই। আর ভি আয়তনের ক্ষেত্রে কি, পীড়ন ইন্টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু এই আয়তনটা, তাইলে হাফ ইন্টু পীড়ন আমার কি দিয়ে দিছে, দেখো পীড়ন কি দিছে, এস, তাহলে পীড়নের জায়গায় আমরা কি এস লিখতে পারি। বিকৃতি সমান আমরা কি জানি, যতটুকু দৈর্ঘ্য প্রসারিত হয়েছে ডিভাইডেড বাই
আমার মূল দৈর্ঘ্য এই যে দেখো এখানে এল দিয়ে দিছে। আর এই আয়তন সমান আমরা কি লিখতে পারি, এই যে এ ইন্টু এল, তাহলে এ ইন্টু কি লিখতে পারি এল, এটাকে আসলে আমরা এদিকে নিয়ে যাই, তাহলে কি পাই হাফ ইন্টু এস ইন্টু ডেল এল ডিভাইডেড বাই এল ইন্টু এ ইন্টু এল। দেখো এই এল কাটা যায়, তাহলে আমরা পাই কি হাফ ইন্টু এস ডেল এল ইন্টু এ, এইটুকু আমরা পাই। এখন এটা কি আমার অ্যান্সারে আছে, দেখো তো অ্যান্সার কিন্তু এটা নেই। অ্যান্সারে দেখো এখানে দেখো ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তো ওয়াইটা আমার এখানে আনা লাগবে। এখন ওয়াই কি আমার, ওয়াই হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক, ওয়াই সমান কি পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, তাহলে পীড়ন কি দেওয়া আছে আমার এস দেওয়া আছে, তাহলে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি সমান কি এই যে ডেল এল বাই এল। তাহলে আমরা দেখো এখানে কিন্তু ডেল এল এক জায়গাতেও নাই, তাহলে আমি ডেল এলটাকে রিপ্লেস করে ফেলি, তাহলে এই ডেল এল এই জিনিসটাকে যদি আমি এদিকে নিয়ে আসি আর এটাকে যদি নিচে নিয়ে যাই, তাহলে কি হয় ডেল এল ডিভাইডেড বাই এল ইকুয়ালস টু কি এস ডিভাইডেড বাই ওয়াই। তাহলে আমি ডেল এলটাকে রিপ্লেস করবো, তাহলে ডেল এল ইকুয়ালস টু কি এস এল ডিভাইডেড বাই ওয়াই, ঠিক আছে, ইকুয়ালস টু কি হাফ ইন্টু এস, এই ডেল এলটাকে রিপ্লেস করলে কি আসে এস এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ। তাহলে আমার ফাইনালি কি আসে হাফ ইন্টু এস স্কোয়ার এল এ ডিভাইডেড বাই ওয়াই, বা এটাকে একটু সুন্দর করে লিখলে এস স্কোয়ার এ এল ডিভাইডেড বাই 2y। এটা কি আমার অপশনে আছে নাকি, দেখো তো এস স্কোয়ার এ এল ডিভাইড বাই 2y, এই দেখো এস স্কোয়ার এ এল ডিভাইডেড বাই 2y, তাহলে আমার অ্যান্সার কোনটা, এই যে সি নাম্বার অ্যান্সার, এটাই কি আমার অ্যান্সার। তো ভিডিওর লেন্থ আসলে একটু বড় হয়ে যাচ্ছে, কারণ আমি একটু বেশিক্ষণ ধরে একটু ডিপলি বোঝাচ্ছি। তো আমি ভাবছিলাম ভিডিওটাকে 2 পার্টে করব, কিন্তু এখন ভাবতেছি 3 পার্টে করব। তো এটা হচ্ছে প্রথম 5টার অ্যান্সার, বা প্রথম 5টার আমি তোমাদেরকে সলভ করে দিলাম। বাকি 2টা পার্ট আমি কিছুদিন পর দেব। এই 5টা আপাতত তোমরা দেখো, বাকি পার্টটুকু পরে দেব। তো তোমাদের ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর আমাকে একটু সাপোর্ট দিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান।